হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সির একাডেমি, হোপ ইউ অল আর ডুইং ফাইন। কলকাতা পুলিশে 1000-এর উপরে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার সাথে সাথে আগামী 2 বা আড়াই মাসের মধ্যে যে ডব্লিউবিপি কনস্টেবল আছে সেটাতেও ভ্যাকেন্সি বেরোবে এবং হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বেরোবে। সেটার জন্যই আমি তোমাদেরকে ক্লাস করাবো এবং এই ক্লাস যেগুলো আছে সেগুলোতে প্র্যাকটিস সেট নিয়ে আসছি, অর্থাৎ ম্যাথের 15টা এবং রিজনিংয়ের 15টা তোমরা দেখতেই পাচ্ছ প্র্যাকটিস সেট করানো হবে, ঠিক আছে? এবং এই প্র্যাকটিস সেটের সাথে সাথে যে থিওরি ওয়াইজ যেসব আছে, অর্থাৎ টপিক ওয়াইজ রিজনিং একদিন ধরে নিলাম বা প্রফিট অ্যান্ড লস একদিন ধরে নিলাম এবং পুরোটা যেটা আছে সেটাকেও করিয়ে দেওয়া হবে। এখন শুধুমাত্র প্র্যাকটিস টেস্ট করাচ্ছি একটা একটা করে। দেখো, 15টা ম্যাথ থাকবে এবং 15টা রিজনিং থাকবে। যারা যারা আমার কাছ থেকে অফলাইন বা অনলাইনে পড়তে চাও তাহলে এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে 6294463369, এই মোবাইল নাম্বারে আমাকে ফোন করতে পারো। অনলাইনে ক্লাস যেটা আছে সেটা টিচমেন্টের থ্রু হবে এবং অফলাইনে যে ক্লাস আছে সেটা মেদিনীপুর যে রেলওয়ে স্টেশন তার পাশে হবে। আমাকে ফোন করে নিয়ে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো ক্লাসের ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড থাকো। এই যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে, কারণ প্রতিদিন প্র্যাকটিস করা মানে খুব ভালো জিনিস। তুমি নর্মাল হিসেবে থিওরিটা কমপ্লিট করে রাখলে, সমস্ত টপিক ওয়াইজ করে রাখলে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস প্রতিদিন না করো তুমি কিন্তু ধীরে ধীরে জিনিসটা ভুলে যাবে এবং সেই জিনিসটা যখন এক্সিকিউট করতে যাবে এক্সাম হলে তখন সেটাতে তোমার অনেক বেশি টাইম নেবে, যেটা তোমার নর্মাল টাইম নেওয়ার চেয়ে অনেক বেশি টাইম নেবে এবং যার ফলে কি হয়, মানে বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো না। সেই কারণে আমি যে মক টেস্টগুলো আনছি সেটাতে ম্যাথ 15টা থাকবে এবং রিজনিং 15টা থাকবে। এটা ডাইরেক্টলি ওরিয়েন্টেড থাকবে শুধুমাত্র যে কেপি কনস্টেবল এবং ডব্লিউবিপি কনস্টেবল সেটার জন্য। নর্মাল থেকে একেবারে জিরো থেকে সমস্ত কিছু করানো হবে এবং তার সাথে সাথে যে মডারেট কোয়েশ্চেন, হার্ড কোয়েশ্চেন সমস্ত কিছু করানো হবে। আশা করি যে ক্লাসটা আছে সেটা ভালো লাগবে এবং দেখো একের পর এক কোয়েশ্চেনগুলো করাচ্ছি এবং তার সাথে সাথেই আমার কাছ থেকে যেমন বললাম কেউ যদি করতে যাও, ক্লাস করতে যাও অফলাইন বা অনলাইন, এই মোবাইল নাম্বারে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অফলাইন যেটা সেটা হবে মেদিনীপুর রেলওয়ে স্টেশনের পাশে। দেখো, এই যে কোয়েশ্চেনটা আছে এর যে আমি পিডিএফটা সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এক্সিজেন একাডেমি, কিছুক্ষণ আগে যে দেখালাম এক্সিজেন একাডেমি, এই যে এক্সিজেন একাডেমি এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখান থেকে নর্মাল হিসাবে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো বা খাতাতে লিখে রেখে নিতে পারো, ঠিক আছে? কেউ যদি চাও লিখে রাখতে পারো বা পিডিএফ ডাউনলোড করে রেখে নিতে পারো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন করাচ্ছি, 15টা টোটাল 30টা কোয়েশ্চেন করানো হবে। যারা যারা করতে পারছো নিশ্চয়ই ভালো, আর যারা করতে পারছো না পুরোটা দেখো, সুন্দরভাবে সমস্ত কিছু করে দেওয়া হবে। একটি মেশিনের দাম, এবং আবারও বলছি এই ক্লাসগুলো শুধুমাত্র মক টেস্ট এবং যে থিওরি ওয়াইজ ক্লাস যেটা আছে সেটা কিন্তু তোমাদেরকে আমি করাবো। অর্থাৎ একদিন হয়তো রিজনিং মানে প্রফিট অ্যান্ড লস করে দিলাম, তারপরে পার্সেন্টেজ করে দিলাম, এইভাবেও কিন্তু ফুল ক্লাসও করানো হবে। একটি মেশিনের দাম 16.23% বৃদ্ধির পর সেটা 4,900 টাকায় পরিণত হয়, তাহলে তার পূর্বে দাম কত ছিল? দেখো, তোমরা পার্সেন্টেজের ক্ষেত্রে অনেকেই অনেক রকমভাবে করেছো এবং করার অনেক রকম নিয়ম আছে। আমি যেগুলো করাবো সেটাতে তোমরা যদি ফলো করো বা দেখো আশা করি তোমরা হেল্প পাবে। প্রথমে বলেছি 16.23% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি 16.23টাকে যদি ভাঙি সেটা চলে আসতে 3 ষোলোই 48, অর্থাৎ 50-এর 3। এবং যেহেতু একটা পার্সেন্টেজ আছে সেই জন্য একটা 1/100 গুণ হবে, ঠিক আছে? 1/100 যদি গুণ হয় তাহলে 50 2 গুণে 100, অর্থাৎ 1/6, অর্থাৎ 1/6 বৃদ্ধি, তাই না? এখানে যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে 1/6 বৃদ্ধি। এইখানে একটা জিনিস মনে রাখবে, এই যে নিচে যেটা হয় সেটা হয় সিপি এবং এই যে উপরে যেটা আছে সেটা হবে প্রফিট। কখন প্রফিট হবে? যখন তোমাকে বলবে বৃদ্ধির পর। যেহেতু বৃদ্ধি তার মানে নিশ্চয়ই প্রফিট হবে, এবং যদি বলে যে হ্রাসের পর তাহলে উপরের যেটা আছে সেটা নিশ্চয়ই লস বেরোবে। আচ্ছা, তাহলে সিপি মানে ক্রয় মূল্য 6 টাকা এবং তার মধ্যে 1 টাকা তুমি প্রফিট করলে, অর্থাৎ তোমার যে দাঁড়াবে সিপি অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর যে রেশিওটা সেটা কত দাঁড়াবে? ছয়। ছয় ছিল সিপি, নিচে তো ছয় রইলই এবং তার সাথে সাথে 1 টাকা বৃদ্ধি পেয়েছে মানে প্রফিট হয়েছে, তাহলে 6 আর 1 7। কেন? কারণ আমরা জানি যে এসপি সমান হয় কি, বিক্রয় মূল্য সমান কি হয়, ক্রয় মূল্য প্লাস প্রফিট। এ তো আমরা জানি, নর্মাল হিসাবে কোনো রকম প্রবলেম নেই। এই জিনিসটা আমি তোমাদেরকে এতটা বোঝানোর টাইম নিচ্ছি, না হলে তোমরা নর্মালি এখান থেকে করতে পারো যে 16.2-3 মানে 1/6 বৃদ্ধি, মানে 6-এর মধ্যে আবার 1 বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 7/6। আচ্ছা, তাহলে এই নিচেরটা সিপি এবং উপরেরটা এসপি, মানে উপরেরটা বিক্রয় মূল্য, নিচেরটা ক্রয় মূল্য। এবং আমাকে এখানে কি বলেছে, একটি মেশিনের মূল্য এত পার্সেন্ট বৃদ্ধির পর 4,900 টাকায় পরিণত হয়েছে। 4,900 টাকায় পরিণত হয়েছে তার মানে কি, সেটা তার বিক্রয় মূল্য। তাহলে বলছি তার পূর্বে দাম কত ছিল, পূর্বে দাম কত ছিল, তার মানে আগে কত ছিল, ঠিক আছে? আগে কত ছিল বা তার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য কত ছিল সেটা তোমাকে বের করতে বলেছে এবং বৃদ্ধির পর সেটা 4900 টাকা হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে 7 = 4900 বলতে পারি।
মানে 7 রেশিও, যেহেতু আমার এটা রেশিওতে বের করেছি আমি, এটা তো নর্মাল এসপি সমান তো 7 টাকা নয়, এটা 7টা রেশিওতে বেরিয়েছে। তাহলে 7 সমান 4900, 1 রেশিও সমান 700। 1 রেশিও যেমন যদি 700 হয় তাহলে পূর্বে দাম কত ছিল, অর্থাৎ তার সিপিটা বের করতে বলেছে, অর্থাৎ 6 ইন্টু 700 অর্থাৎ 4200, 4200 টাকা। আশা করি এগুলোতে কোনো রকম প্রবলেম নেই এবং এগুলোতে প্রবলেম না থাকারও উচিত। তাও যদি কোনো রকম প্রবলেম থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে যে এটা বুঝতে পারলাম না, আমি বলে দেবো, বা অসুবিধা থাকলে যে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করে নিতে পারো কোনো রকম কোয়েশ্চেনে যদি প্রবলেম থাকে। এবং এর যে পিডিএফটা আছে সেটা তোমাদের এক্সিজেন্ট একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সার্চ করবে এক্সিজেন্ট একাডেমি পেয়ে যাবে। কি বলেছে দ্বিতীয় কোয়েশ্চেন, এর আয় বি এর আয় অপেক্ষা 30% বেশি। আচ্ছা, এরপর বলেছে বি এর ইনকাম এ এর তুলনায় কত কম, মানে এ এর ইনকাম বি এর তুলনায় 30% বেশি, তাহলে নিশ্চয়ই এ বেশি, তাহলে বলেছে এরপর বি কত কম হয় এর তুলনায়। আচ্ছা দেখো, সেম হিসাবে সেম প্রসেস করবো। 30% বেশি মানে 30-এর 10, 30-এর 100, সরি, যেহেতু পার্সেন্টেজ মানে নিচে 100 হয়ে যাবে। 100 কেন হয়, কারণ 30% মানে 30 ইন্টু 1-এর 100, এইভাবে 100 গুণ হয়, সেই কারণে 100টা নিচে চলে আসে। তাহলে এখান থেকে তুমি যদি কাটো তাহলে 3-এর 10 আসছে। আচ্ছা, এরপর আমাকে বলেছে বেশি বলেছে মানে বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি যদি হয় তার মানে আমি এখান থেকে বলতে পারি আগে 10 ছিল যার মধ্যে 3 বাড়লো, তার মানে 10 আর 3-এ 13, 10। বেশ, তাহলে এখানে বলেছে এ এর আয় বি এর আয় অপেক্ষা বেশি। কার আয় বেশি, এ এর আয়টা বেশি, তার মানে নিশ্চয়ই এ হবে এটা এবং বি হবে এটা। এটাকে তুমি অন্য প্রসেসেও করতে পারো। কিভাবে, যে ধরো বিকে ধরে নিলে 100 এবং এ কত হয়ে যাবে তার চেয়ে 30% বেশি মানে 130, সেটাও সে একই হিসাবে বেরোবে, 10-13, যেটা আমি এখানে বের করলাম সেই হিসাবে বেরোবে, এমন কিছু ব্যাপার না, নর্মাল হিসাবে সেভাবেও করা যায়। তুমি যদি এইভাবে করতে চাও ওয়েল এনাফ, এইভাবে করতে চাও ওয়েল এনাফ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তোমার 13-10 মানে এ বাই বি, যেহেতু এ বেশি বলেছে সেই জন্য আমি 13টাকে এ ধরলাম, কেন, কারণ এটা বেশি। তাহলে হচ্ছে বি এর ইনকাম এ এর তুলনায় কত কম, কত কম, কত কম, এখান থেকে দেখতেই পাচ্ছ 13 এর তুলনায় কত কম, 3 কম। কার তুলনায় কম, যার তুলনায় কম তাকে আমি নিচে করব, কার তুলনায় কম, এ এর তুলনায় চেয়েছে। ঠিক আছে, এত কম, কিন্তু আমাকে দেখো উত্তরগুলো সমস্ত কিছু কিন্তু পার্সেন্টেজে চেয়েছে, মানে আমাকে যদি বলতো কত কম তাহলে কিন্তু 3-এর 10 কম, কিন্তু যেহেতু অ্যান্সারটা পার্সেন্টেজে দিয়েছে সেই জন্য আমি এটাতে একটা 100 গুণ করে দেবো। ঠিক আছে, সরি, 100 গুণ করলাম, এখানটাতে 100 গুণ করার কোনো অসুবিধা নেই, এটাতে যেহেতু এর তুলনায় কম বলেছে তাই না, তাহলে এটা নিচে আসবে, অর্থাৎ 3-এর 13, এর তুলনায় কম চেয়েছে অর্থাৎ 300/13। এটাকে যখন তুমি কাটাকাটি করবে 23.13% চলে আসবে, 23.13% চলে আসবে, অসুবিধার কিছু নেই। ঠিক, দেখো নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে সেম কোয়েশ্চেন হিসাবে এর আয় বি এর অপেক্ষা 40% বেশি, বি এর আয় সি এর অপেক্ষা 20% বেশি, তাহলে এ এবং বি এর আয়ের অনুপাত কত। এটাতে সামান্য একটু বড় দিয়েছে কোয়েশ্চেনটা। প্রথমে বলেছে এ এর আয় বি এর অপেক্ষা 40% বেশি, তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা করব এ এবং বি এর রেশিও বের করব। ঠিক আছে, পরে বলেছে বি এবং সি এর আয় 20%, বি এর আয় সি এর অপেক্ষা 20% বেশি, তারপরে এখানেও আমরা বি আর সি এর রেশিও বের করব। তারপর আমরা এ রেশিও বি রেশিও সি বের করলে আমরা নর্মালি বেরিয়ে যাবে, এবং আমাদের চেয়েছে এ রেশিও বি। বেশ, তাহলে এ এর আয় বি এর অপেক্ষা 40% বেশি, 40% বেশি মানে 40-এর 100, মানে 0 0 কাটা গেল, 2 2 4, 2 5 10, অর্থাৎ 2-এর 5, 2-এর 5, যেহেতু বেশি বলেছে তার মানে 5-এর থেকে 2 বেশি অর্থাৎ 7-এর 5। ঠিক আছে, তোমরা এটাকে এইভাবেও করতে পারতে, যেহেতু 40% বেশি মানে একটাকে 100 ধরতে আর একটাকে 140 ধরতে, কোনো অসুবিধা নেই, নর্মাল হিসাবে করতে পারো। তাহলে যেহেতু এর আইটা বেশি বলেছে তাহলে এইটাকে আমি 140 ধরতাম এবং বিটাকে আমি 100 ধরতাম, একই জিনিস বেরোবে। দেখো তাহলে এটা রেশিও চলে এলো, এ বেশি তাহলে এইটাকে আমি ধরবো 7 এবং বিটাকে ধরলাম আমি 5, যেহেতু আমাকে বেশি বলেছে, এটা এ রেশিও বি বেরিয়ে গেল আমার। এরপর পরে বলেছে বি এর আয় সি অপেক্ষা 20% বেশি, 20% বেশি যদি হয় তার মানে 20-এর 100 মানে 1-এর 5, বেশি মানে 5-এর মধ্যে 1 বাড়লো অর্থাৎ 6-এর 5। এটাকেও সেম হিসাবে করতে পারো তুমি, 100 রেশিও 120, যেটা তোমার মনে দেখা দেয় সেই হিসাবে করতে পারো, সেটা তো কাটাকাটি করলে দেখো 20-5-এ 100, 20-6-এ 120, সেইভাবেই চলে আসবে। তাহলে 6/5 চলে আসলো। এরপর এটা কার কার বেরোলো, বি এবং সি, এরপর আমাকে দেখতে হবে কোনটা বি কোনটা সি, যেহেতু বি এর আয় সি এর অপেক্ষা 20% বেশি মানে বি এর আয়টা বেশি, তাহলে বিটাকে উপরে করব এবং সিটাকে নিচে করব। আচ্ছা,
এরপর এখানে আমার একটা জিনিস দেখতে হবে, দেখো তোমার এখানে দুটোতেই বি রয়েছে, এখানেও বি রয়েছে এবং এখানেও বি রয়েছে, এবং আমার দুটোতে আলাদা আলাদা রেশিও রয়েছে, একটাতে রয়েছে 5 এবং একটাতে রয়েছে 6। তাহলে আমার দুটোকে সেম করতে গেলে কি করতে হবে, এই সেম করতে গেলে এটাকেও আমার 6 দিয়ে গুণ করো এবং এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 ছক 30, বি 30 হয়ে গেল, এখানেও বি 30 হয়ে গেল। কিন্তু একে 6 দিয়ে গুণ করলে এ কি দোষ করলো, তাহলে একেও তো 6 দিয়েই গুণ করতে হবে, তবেই তো উপর নিচে সমান হবে। হঠাৎ করে তুমি কোনো একজনকে গুণ করে দিতে পারো না, সেটাকে ব্যালেন্স করার জন্য উপর নিচেই দুটোকেই করতে হয়। সেম হিসাবে এটাকেও যেহেতু তুমি 5 দিয়ে গুণ করলে, তাহলে এটাও তোমার নিচেও 5 দিয়ে গুণ হবে। তাহলে এখান থেকে এ রেশিও বি কি চলে আসছে, দেখো এখান থেকে এ রেশিও বি চলে আসছে তোমার 6 7 42 রেশিও 30, এবং এখান থেকে তোমার কি চলে আসছে, বি রেশিও সি সমান 5 ছক 30 রেশিও 5 5 25। কিন্তু আমাকে কি চেয়েছে, এ এবং বি এর রেশিও। তাহলে এ সমান কত, এ সমান 42 এবং বি সমান কত, বি সমান 30। সরি, এ এবং বি এর রেশিও না, এটাতে এ আর বি এর করলে তো 42 রেশিও 30 আগে থেকেই চলে আসছে। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেনটা আমার দেওয়া উচিত ছিল যে এ এবং সি এর রেশিও, তাহলে আর কি সুবিধা হতো। নাহলে এখান থেকে তো 42 রেশিও 30 নর্মালি বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ওটা যদি বি থাকতো। আর যদি আমি বিএই করি, আচ্ছা না বিএই যদি করি থাক, বিএ করি না, আমি বিএ করছি, তাহলে বিএ রেশিও 30, তাহলে এ রেশিও বি সমান বেরিয়ে গেলো এটা। আমাকে যদি এ রেশিও সি চাইতো, তাহলে আমার এ রেশিও সি কত বেরিয়ে যেত, এ রেশিও সি বেরোতো 42 রেশিও 25। ঠিক আছে, এই যে এটা হিসাবে কোয়েশ্চেনটাতে আমি এখানে বি না করে মানে সি না করে বি করে দিয়েছি, সেই কারণে একটু সামান্য অসুবিধা। তাহলে এ রেশিও বি বেরোবে এটা, এ রেশিও সি বেরোবে এটা, নর্মাল হিসাবে যেটাকে ধরতে পারো। তুমি যদি এখানে এ রেশিও বি রেশিও সি বের করতে চাও, তাহলে বেরিয়ে যাবে 42 রেশিও 30 রেশিও 25, যেটা ইচ্ছা তোমার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, এটাও একটা পার্সেন্টেজেরই কোয়েশ্চেন। বলছে ইলেকশনে এক ব্যক্তি 40% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী দ্বারা 398 ভোটে পরাজিত হয়, মোট ভোট সংখ্যা কত। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন করার জন্য দেখো কীরকম করতে হবে। প্রথমে বলেছে যে ব্যক্তি ভোটে জিতেছে, এক ব্যক্তি 40% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী দ্বারা 398 ভোটে পরাজিত হয়, মানে যার দেওয়া আছে সে হেরেছে, কার থেকে হেরেছে, তার প্রতিদ্বন্দ্বী থেকে। তাহলে যে হেরেছে সে পেয়েছে 40%, এরপর যে জিতেছে সে নিশ্চয়ই 60% পাবে। কেন, কারণ নর্মাল হিসাবে ভোট তো টোটাল ভোট তো 100% হয়, তাই না, টোটাল ভোটটা 100% হয়, যেহেতু এখানে আমাকে বলে দেয়নি যে এতগুলো ভোট নষ্ট হয়েছে বা এতগুলো ভোট গোনা হয়নি, সেরকম কিছু যেহেতু বলে দেয়নি, সেই কারণে আমি কি ধরলাম যে 40%, যে হেরেছে সে 40%, তাহলে নিশ্চয়ই যে জিতেছে সে 60% পেয়েছে, এবং 398 ভোটে পরাজিত হয়েছে। আচ্ছা, পরাজিত হয়েছে মানে কি, মানে তাদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাই 398। বোঝার চেষ্টা করো, তাদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাই 398। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত, আমার কাছে যদি 10 টাকা থাকে, তোমার কাছে যদি 20 টাকা থাকে, তাহলে আমি তো বলতে পারি যে তোমার কাছে আমার থেকে 10 টাকা বেশি আসে, তাই তো। তার মানে আমাদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আছে 10 টাকা। সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে একজন 40% ভোট পেয়েছে, তাহলে আরেকজন নিশ্চয়ই 60% পাবে, এবং তারা 398 ভোটে পরাজিত হয়েছে, মানে তাদের মধ্যে যে ডিফারেন্সটা, ভোটের ডিফারেন্সটা, সেটা 398। যে জিতেছে সে নিশ্চয়ই 398টা ভোট বেশি পেয়েছে, যে যে হেরেছে তার চেয়ে, তবেই তো 398 ভোটে পরাজিত করতে পেরেছে। তাহলে এখানে যে ডিফারেন্সটা কত আসছে, 60 মাইনাস 40 মানে 20%, তাই না, 60 - 40 মানে 20%, 20% সমান চলে আসছে তোমার 398। আচ্ছা, মোট ভোট কত, 100%, মানে এটাকে 5 দিয়ে যদি আমি গুণ করি তবেই সেটা আমার 100 চলে আসবে, এটাকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটাকেও আমার 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি আমার চলে আসবে 5 8 40 শূন্য, হাত থাকলো 4, 5 9 45, 46 47 48 49, 49 9, হাত থাকলো 4, 5 3 15, 15 4 19, 1990 এটা চলে আসছে ভোট সংখ্যা টোটাল। ঠিক আছে, বেশ, অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাবে, কোনো কোয়েশ্চেনে যদি তোমাদের অসুবিধা হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে x প্লাস 1/x ইকুয়ালস টু √5, তাহলে এক্স কিউ প্লাস 1/x কিউ সমান কত। এর পিডিএফটা আবারও বলছি টেলিগ্রাম চ্যানেল এক্সিজেন একাডেমিতে পেয়ে যাবে। এক্স কিউ প্লাস 1 কিউ, আচ্ছা তোমরা জানো এ কিউ প্লাস বি কিউ, এই যে সূত্রটা হয় এ কিউ প্লাস বি কিউ, সূত্র কী হয়, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি এখন নর্মাল শর্টকাটের মধ্যে যাচ্ছি না, প্রথমে তোমাদেরকে বোঝাচ্ছি যে জিনিসটা কোথা থেকে আসছে, তারপর আমি শর্টকাটটা করাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো
এখানে আমার এক্স এর জায়গায় কত, এ এর জায়গায় কত আছে এক্স, এবং বি এর জায়গায় কত আছে 1/x, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত, এক্স প্লাস বি এর জায়গায় সেম হিসাবে বসিয়ে নাও, -3ab মানে এক্স ইন্টু 1/x, এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x। আচ্ছা, এখান থেকে কত বেরিয়ে যাবে, এক্স প্লাস 1/x সমান কত, √5, মানে √5 তার হোল কিউব মাইনাস এক্স এক্সে কাটা যাবে, 3 ইন্টু এক্স প্লাস 1/x মানে কত, √5। তাহলে এখান থেকে করার চেষ্টা করো, দেখো √5 তার কিউব মাইনাস 3 √5। আচ্ছা, √5 তার কিউব মানে তিনটা √5-এর গুণফল, √5 ইন্টু √5 ইন্টু √5, √5 গুণ করলে কত হয়ে যায় 5, যেহেতু দুটো রুট একসাথে গুণ করলে রুটটা উড়ে যায়, এটাই নিয়ম তাই না, তাই দুটোকে গুণ করলে তখন হয়ে গেলো 5, এবং তার সাথে আরেকটা √5 গুণ করলে হয়ে গেলো 5 √5, মানে 5 √5 মাইনাস 3 √5, অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি 2 √5। ওকে, কোনো রকম প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে নিচে জানিও বা ফোন করে নিও ডাইরেক্টলি, কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন বলেছে, একটা বদমাসের কোয়েশ্চেন দিয়েছে, বদমাস ভি বদমাস হয় তাই না, বদমাস ভি ফর ভেনিকুলার বার, যেটা হয় না মাথাতে যে এইভাবে থাকে, এই যে আচ্ছা এখানে পরের কোয়েশ্চেনে আছে এই জিনিসটাই ভেনিকুলার বার, এটা তোমরা সকলেই জানো, ইরেজার অ্যাকশন। আচ্ছা, হ্যাঁ, প্রথমে কি বলেছে, 9 ডিভাইডেড 9 ইন্টু 8 ডিভাইডেড 8 তাহলে বদমাসের রুল হিসাবে BODMAS, প্রথমে কি হয়, প্রথমে হয় তোমার বি ফর, তারপরে ও থাকে বি ফর ব্রেকেট, ও ফর অব, অব যেটা হয় বা এর যেটা হয়, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর এডিশন, এডিশন মানে যোগ, এস ফর সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন মানে বিয়োগ, মানে ব্রেকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ, এটা নর্মাল হিসাবে ব্যাপার, মানে এই সিকোয়েন্সে কোয়েশ্চেনটাকে করতে হয় অ্যান্সার বের করার জন্য। তাহলে প্রথমে কি করব, আমাকে ভাগ করতে হবে, ভাগ করার জন্য দেখো প্রথমে 9 দিয়ে 9কে ভাগ করে দিলাম, 9 দিয়ে 9কে ভাগ করলে হয়ে গেল 1 ডিভাইডেড বাই 9 পড়ে গেল, এবং গুণিত এখানেও 8 দিয়ে 8কে ভাগ করলে সেটা হয়ে গেল 1 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো তোমার এখান থেকে কত চলে আসবে, 1/9, এক 9 দিয়ে 1কে ভাগ করলে 1/9, গুণিত এখানে কত চলে আসবে 1/8, 8 দিয়ে 1কে ভাগ করলে অর্থাৎ 1/72। এবং মনে রাখবে বদমাস সব দিন তোমার লেফট সাইড দিকে রাইট সাইডে করতে হয়, মানে লেফটের সংখ্যাটা দিকে রাইটের সংখ্যাটাকে ভাগ করতে হয় সব দিন, ঠিক আছে, মানে ভুল বললাম আর কি, এই যে রাইট, এই দিকটা রাইট সাইড তাই না, এই দিকটা রাইট সাইড এবং এই সাইডটা লেফট সাইড, তাহলে কী করতে হয়, এই দিক থেকে এই দিকে সমস্ত সব দিন ভাগ করতে হয়। তাহলে এখান থেকে 9 দিয়ে 9কে ভাগ করলে 1, এবং যেহেতু আরেকটা 9 পড়েছিল সেই জন্য 1/9, মাঝটাতে গুণ দেওয়া আছে, এবং 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1-এর সাথে 9 8 দিয়ে ভাগ করলে 1/8, 8 9 72, 1/72 চলে আসছে। যদি অসুবিধা হয় আমাকে বলবে, এটা বদমাস রুল, এগুলো ছোটোখাটো নিয়ম হিসাবে, তাও যদি কারো প্রবলেম হয় আমাকে জানিও। পরেরটা বলেছে ভেনিকুলার বার, আচ্ছা সেম হিসাবে এটা তো বদমাস, সাধারণত এই ভি যেটা আছে সেটা আমরা কখন লিখি, ভি ফর ভেনিকুলার বার, এই যে মাথাতে বার আছে না, তার মানে প্রথমে বার যেটা আছে সেটাকে করতে হবে, তারপর ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবস্ট্রাকশন, অর্থাৎ তারপর ব্র্যাকেট অফ ভাগ গুণ যোগ বিয়োগ, এইভাবে করতে হয়। তাহলে প্রথমে ভেনিকুলার বার যদি করতে হয়, তাহলে 8-5 মানে কত চলে আসছে 3, এবার 7-3 মানে কত চলে আসছে 4, আমি এখানে করে দিচ্ছি একেবারে, হ্যাঁ, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত চলে আসছে 3, এবার 7-3 মানে 4, তাহলে তোমার কি আসছে 16-5-6 প্লাস 2 ইন্টু 4, এটা ভিতরে 2 আসছে তাই না, তাহলে এখান থেকে চলে আসবে 16-5-4 8 আর 6, 8 আর 6 তোমার কত চলে আসছে, 8 আর 6 14 চলে আসছে, সমান 16 মাইনাস ব্রেকেট হবে, প্রথমে মাইনাসটাকে দিয়ে দাও, 9 14 থেকে 5 গেলে থাকে 9, -9 হবে ভিতরে, কেন, কারণ যেহেতু মাইনাসটা বড়, তাহলে 16 প্লাস 9 মাইনাসে মাইনাসে প্লাস 9 হয়ে গেলো, অর্থাৎ 25 চলে আসবে। আশা করি বোঝা গেল। নর্মাল হিসাবে এই বদমাস রুলটা লাগাবে, দেখো এখানে আমার এখানে যোগ আছে, এখানে 6 প্লাস 2 গুণিত 4 আছে, কিন্তু আমি প্রথমে কি করলাম, গুণটাকে করলাম তাই না, প্রথমে আমি গুণটাকে করলাম, 4 দুগুণে 8, 8 6 14, হ্যাঁ সেটাই হয়েছে, ঠিক আছে, প্রথমে আমি এখানে গুণটা করলাম তাই না, তাহলে 4 দুগুণে 8, 8 আর 6 14,
আমি এমন করলাম না যে 6 আর 2 8 আগে যোগ করে নিলাম, তারপর 4 8 32, সেটা কিন্তু করবো না। কেন? কারণ আমাকে আগে মাল্টিপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লিকেশনের পর তারপর এডিশন হয়, সেই কারণে 4 দুগুণে প্রথমে 8 করলাম, 8 আর 6 14, তাহলে 5 মাইনাস 14, ঠিক আছে। এরপর তারপর দেখো 16 মাইনাস 5 মাইনাস 14, তারপর যেহেতু ব্রেকেট আছে তাহলে নিশ্চয়ই ব্রেকেটটাই আগে হবে, এখান থেকে আর কোনো রকম দরকার নেই, ব্রেকেটটা করে নিলে 5 মাইনাস 14 মানে মাইনাস 9, 16 মাইনাসে মাইনাসে প্লাস 9 মানে 25। নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যাটি কত? এখান থেকে বের করতে বলছে যে কোনটা সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে কোনটা ছোট সংখ্যা। বড় এবং ছোট বের করার জন্য নর্মাল হিসাবে তোমার দুটো মেথড আমি তোমাদেরকে এখান থেকে বলছি, মেথড 1 এবং মেথড 2, যেটাতে হিসাবে যেটাতে খুশি তোমরা করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। মেথড 1 এবং মেথড 2 দুটো নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত যেটা আছে, দেখো আমি মেথড 1 যদি যেতে চাই তাহলে সেটাতে প্রথমে ক্রস মাল্টিপ্লাই করবে। ক্রস মাল্টিপ্লাই মানে কি করবে, দেখো আমাকে কোনটার কোনটা চেয়েছে, এই যে এইগুলো চেয়েছে, এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় এবং কোনটা সবচেয়ে ছোট সেটাই চেয়েছে, তাই না? তাহলে বেশ, তাহলে কোনটা সবচেয়ে বড় করার জন্য দেখো প্রথমে কি করবে, এইভাবে ক্রস ক্রস মাল্টিপ্লাই করবে, প্রথম দুটোকে ধরবে, এই প্রথম দুটোকে ধরলে, প্রথম দুটোকে ধরলে, ঠিক আছে, এবং ক্রস মাল্টিপ্লাই করলে, এবং উপরে যেহেতু 2 আছে তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, এইখানে 8টা লিখবে, এবং এইখানে 3 আছে মানে তাহলে 3 3 9, তাহলে বড় 8 বড় না 9 বড়? 9 বড়, তার মানে নিশ্চয়ই এটা আমার বড় হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে আমি প্রথমে এখন বড়টা বের করছি, সেই জন্য এটাকে আমি এলিমিনেট করে দিলাম, এটাকে বাদ, এটার সাথে কোনো সম্পর্ক নেই, 2 এর 3টাকে আমি বাদ দিয়ে দিলাম এখন, তাহলে আমার 3 এর 4টা বড় হয়ে গেল, কেন? কারণ 4 দুগুণে 8 এইখানে রইল এবং 3 3 9 এইখানে রইল। এরপর এই দুটোর মধ্যে দেখো কে বড়, এই দুটোর মধ্যে যদি আমি করতে যাই তাহলে 3 5 15, 3 5 কত চলে আসছে আমার? 15। এক সেকেন্ড ধরো, পেন টেবিলটা, হ্যাঁ আশা করি ঠিক আছে না, হ্যাঁ দেখো, তাহলে এখানে কত হবে তোমার? 3 5 15, তাহলে এইখানে চলে এলো 15, এবং এখানে 4 4 16, তাহলে আমার 16 কার জন্য এলো? 4 5-এর জন্য এলো, তার মানে 4 5টা বড় হয়ে গেল। এরপর এই দুটোর মধ্যে করব, এই দুটোতে যদি আমি করি, এই দুটোতে যদি আমি করি তাহলে আমার কি চলে আসবে, দেখো 4 ছক 24, এটা কত চলে এলো? 24, এবং এখানে 5 5 25, তার মানে 25 কার জন্য এলো? 5-এর 6-এর জন্য এলো, তার মানে আমার 5-এর 6টা সবচেয়ে বেশি এবং 2-এর 3 যেটা আছে সেটা সবচেয়ে ছোট। এই হচ্ছে ব্যাপার, 5-এর 6 সবচেয়ে বড় এবং 2-এর 3 সবচেয়ে ছোট। 5-এর 6 সবচেয়ে বড়, 2-এর 3 সবচেয়ে ছোট। নর্মাল হিসাবে আমার বেরিয়ে গেল। কী করলাম আমি? জাস্ট ক্রস মাল্টিপ্লাই করলাম। আমার কী কী ছিল, কী কী অ্যান্সার দিয়েছিল? প্রথমে দেওয়া ছিল 2-এর 3, একটা ছিল 3-এর 4, একটা ছিল 4-এর 5, একটা ছিল 5-এর 6। আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি কী করলাম? 2 4-এ 8 করলাম, 3 3 9 করলাম। বড়কে বেরিয়ে গেল, 9 বেরোলো, 9 কার জন্য বেরোলো? এটার জন্য, তার মানে এটা বড়। এরপর এটার সাথে এটার গুণ করলাম, 4 3 4-এ কত হয়ে গেল? 15, 3 5 15, এখানে 4 4-এ 16, কে বড়? 16 15 না 16? 16 বড়। কার জন্য এলো? এটার জন্য, তাহলে এটা বড়। আবার 4 4-এ 16, 4 4-এ কত চলে এলো? 16, এবং এখানে কত হলো? 5 5-এ সরি 4 4 4 চোখ 24, এবং 5 5-এ 25, কে বড়? 24 বড় না 25 বড়? নিশ্চয়ই 25 বড়। কার জন্য এলো? তাহলে 5-এর 6-এর জন্য এলো। এটা হয়ে গেল মেথড 1। মেথড 2 যেটা আছে সেটা আরোই সহজ। সেটা সহজটা কীরকম, দেখো এখানে কোয়েশ্চেনটা দিয়েছে তোমার 2-এর 3, একটা দিয়েছে 5-এর 6, আচ্ছা একটা দিয়েছে 4-এর 5, আর একটা দিয়েছে 3-এর 4। কী করবে? জাস্ট এদের ডিফারেন্সটা বের করো। এর ক্ষেত্রে ডিফারেন্স কত? 1, এর ক্ষেত্রে ডিফারেন্স কত? 1, এর ক্ষেত্রে ডিফারেন্স কত? 1, এর ক্ষেত্রে ডিফারেন্স কত? 1। এরপর যে যে ডিফারেন্স আছে তাদের এলসিএম করে নাও। তাহলে এলসিএম যদি করো তাহলে 1 1 1 1, এদের এলসিএম কত হয়ে যায়? একই হয়ে যায়। তাহলে এদের এলসিএম বেরিয়ে গেল 1। এরপর কি করবে? এই যে এই একটা আছে, সেই এইটা দিয়ে এই এলসিএমটাকে ভাগ করবে। আমার যেহেতু এলসিএম এখানে 1 এলো, অন্য ক্ষেত্রে নাও আসতে পারে, তাহলে এই 1 দিয়ে 1কে ভাগ করলে কত হয়? 1। সেই 1টাকে এই 2-এর সাথে গুণ করে দেওয়া, অর্থাৎ 2। পরে কত চলে আসবে? 1 দিয়ে, এবার এই একটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 1 দিয়ে 1কে ভাগ করলে 1, 5-এর সাথে গুণ করলে 5। এই 1 দিয়ে এই 1কে ভাগ করলে কত আসে? 1, 1-এর সাথে 4কে গুণ করলে 4। এই 1 দিয়ে এই 1কে ভাগ করলে কত আসে? 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3। তাহলে দেখো এখান থেকে আমার বড় কে চলে আসছে? 5 বড় চলে আসছে। 5 বড় মানে 5-এর 6। ঠিক, এটা নর্মাল। এটা যেহেতু ডিফারেন্সটা 1 1 1 1 এলো, সেই জন্য তোমাদের একটু হয়তো বুঝতে প্রবলেম আসে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন 9। এখান থেকে ওই যে ডাউটটা আছে সেটা চলে যাবে। ডিফারেন্স বের করো। এখানে সবচেয়ে বড় বের করতে বলেছে, ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স 3, এখানে ডিফারেন্স কত? 15 আর 4-এ 19,
এখানে ডিফারেন্স কত, 14 আর 17 আর 4 21, এখানে ডিফারেন্স কত 1। তাহলে আমার 3 4 4 1, 3 4 4 1 এর এলসিয়াম বের করো। এর এলসিয়াম যদি বের করো 3 4 12 ডাইরেক্টলি দেখাচ্ছে। এই যে 12 আছে, এই 12টাকে এই 3 দিয়ে ভাগ করো। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 4, 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4। এই সেই 4টাকে উপরে 13 দিয়ে গুণ করো, তাহলে 4 13 52। সেম হিসাবে 4 দিয়ে 12কে ভাগ করো, কত চলে আসবে 3, 3 দিয়ে 15কে গুণ করো, 3 15 45। সেম হিসাবে এই 4 দিয়ে এই 12কে ভাগ করো, 4 3 12, 3 দিয়ে 17কে গুণ করলে 3 17 51। সেম হিসাবে এই 1 দিয়ে 12কে ভাগ করো, 12 চলে আসে, তাহলে 7 12 84। ঠিক, তাহলে আমার এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে আমার বোঝা যাচ্ছে যে 84টা বড়, তার মানে 7 এর 8টা সবচেয়ে বড়। এটা সবচেয়ে সহজ পদ্ধতি এই ধরনের করার জন্য। নর্মাল হিসাবে তুমি ক্রস মাল্টিপ্লাই করে করতে পারো, কিন্তু ক্রস মাল্টিপ্লাই এত বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে তো করা তো সম্ভব না, সেই কারণে তোমাদেরকে শর্ট ট্রিক যেটা আছে সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, নর্মাল হিসাবে ডিফারেন্স বের করবে, ডিফারেন্সগুলোর এলসিএম করবে, এবং সেই যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা দিয়ে এলসিএমটাকে ভাগ করবে, যে ভাগফলটা আছে সেটাকে দিয়ে উপরেরটাকে গুণ করবে। নিচেরটাকে ভুলে যাও, নিচেরটার কোনো দরকার নেই, শুধুমাত্র ডিফারেন্সটা বের করার জন্য নিচেরটা দরকার। নেক্সট কোয়েশ্চেন বলেছে 21,602 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তোমাদের আলতু ফালতু কিচ্ছু করার দরকার নেই, শেষ দুটো নাম্বারকে নেবে এবং দেখবে শেষ দুটো নাম্বার কত আছে 2, তাহলে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। ঠিক আছে, আচ্ছা এই যে যখন কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ হয় তখন তার যে শেষের দুটো সংখ্যা বা শেষের যে তিনটে সংখ্যা আছে না, সেটা কি হয় জানো তো, 1 স্কোয়ার বা 2 স্কোয়ার বা 3 স্কোয়ার এরকম করে করে 24 স্কোয়ার অবধি হয়। অর্থাৎ 1 স্কোয়ারের সাথে হতে পারে, বা 2 স্কোয়ার হতে পারে, বা 3 স্কোয়ার হতে পারে, 4 স্কোয়ার হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, মানে এইখানে যেমন আবার 1 স্কোয়ার মানে কত 1, 2 স্কোয়ার মানে কত 4, তার মানে শেষের যে সংখ্যাটা আছে যেটা 0 4 যদি হয়ে যেত তার মানে এটা পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে আমার কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে আমার 0 2 আছে, এর সাথে 2 যোগ করলে আমার 0 4 হয়ে যাবে, তাহলেই পূর্ণবর্গ চলে আসতো। কিন্তু এখানে আমার 4 তো অপশন নেই, মানে 2 তো অপশন নেই, এখানে অপশানে কি 2 আছে কোনোটাতে, 2 অপশন নেই। আমার কত আছে 6 আছে, তাহলে 2 এর সাথে যদি আমি 6 যোগ করি সেটা আমার 8 আসছে, 8 কি পূর্ণবর্গ না, তাহলে 6 হলো না। 7 যোগ করলে 2 এর সাথে 7 যদি যোগ করি সেটা চলে আসছে 9, 9 কি পূর্ণবর্গ, হ্যাঁ 3 স্কোয়ার সমান 9, তার মানে 7 যোগ করলে সেটা পূর্ণবর্গ চলে আসবে। নর্মাল জিনিস, সিম্পল জিনিস, এই ধরনের কোয়েশ্চেন বললে 1 থেকে 24-এর মধ্যে স্কোয়ার বের করবে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 4 স্কোয়ার এমনি করে 24 স্কোয়ার স্কোয়ার অবধি হয় শেষের যে তিনটে সংখ্যা বা দুটো সংখ্যা থাকে। ঠিক আছে, আমার প্রথমে যদি এখানে অপশানে 2 থাকতো তাহলে কিন্তু আমি 2ও করতাম, যদি 7 আছে সেই জন্য 7 করলাম। এবং বলে দিত এখানে কোশ্চেনটাতে দেখবে যে সবচেয়ে ছোট সংখ্যা কত যোগ করলে হতো, যদি সবচেয়ে ছোট বলতো এবং অপশানে 2 থাকতো তাহলে কিন্তু 2 আসতো। ঠিক আছে, 46656 এই সংখ্যাটাকে কত, এই সংখ্যাটা কি বলেছে, আচ্ছা সরি, হ্যাঁ এই সংখ্যাটা একটি পূর্ণবর্গ হলে তার পূর্ণবর্গ সংখ্যার এককের সংখ্যাটি কত, মানে তার ইউনিট ডিজিটটা বের করতে হবে। বেশ, পূর্ণবর্গ বের করার নিয়ম জানো তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। 56656 একবার দেখলে আর ভুলবে না, শেষের দুটোকে আলাদা করো, শেষের তিনটাকে আলাদা করো, করলে শেষের 6, 6 কার স্কোয়ারে আসে, এক তো আসে 4 4 16 সেটাতে আসে, শেষে 6 আসছে 4 4 16, আরেকটা কত আসবে 6 6 36 সেটাতে আসবে। এটা বের করার একটা সিম্পল নিয়ম, যদি শেষে 1 থাকে তার মানে সেটা নিশ্চয়ই 1 স্কোয়ার করে 1 আসবে, এবং আরেকটা বের করার জন্য সিম্পলি কী করবে, 10 থেকে এই 1টাকে ভাগ করে দাও, মানে 9। যদি শেষে যদি তোমার 4 আসে তার মানে সেটা নিশ্চয়ই 2 দুগুণে 4 আসবে, এবং আরেকটা কত হবে সেটাকে বের করার জন্য 10 থেকে বিয়োগ করে দেয় মানে 8। মানে শেষে যদি 4 আসে তার মানে নিশ্চয়ই সেটা যে পূর্ণবর্গ যদি হয় তাহলে শেষে সেটা হয় 2 আসবে, না হয় 8 আসবে। সেম হিসাবে এখানে যেহেতু 56 আছে তার মানে শেষে হয় 4 আসবে ইউনিট ডিজিট, না হয় শেষে 6 আসবে। এরপর 4 আসবে না 6 আসবে সেটা আমরা বের করবো, এবং বের করব কীভাবে, পূর্ণবর্গের সূত্র লাগিয়ে। পূর্ণবর্গের সূত্র লাগানোর জন্য কি করতে হয়, 4 6 6, আচ্ছা দেখো আমি যেহেতু তোমাদেরকে 30টা কোয়েশ্চেন করাবো বলছি সেই কারণে একটু হয়তো তাড়াতাড়ি করছি, কারো ফাস্ট লাগতে পারে, যদি কারো অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে ফোন করে নিও বা নিচে কমেন্ট সেকশানে জানিয়ে দিও অসুবিধা হলে। 56 মানে 6 কার জন্য আসে, 4-এর জন্য আসে, না হয় 6-এর জন্য আসে। এরপর কি করব, এই যে তিনটা সংখ্যা আছে সেই তিনটা সংখ্যাকে ধরব, এই তিনটা সংখ্যাকে ধরলাম। বেশ, এই তিনটে সংখ্যাকে ধরার পর এরপর কি করব, এর পাশাপাশি স্কোয়ার বের করার চেষ্টা করব। পাশাপাশি মানে এর আগের একটা স্কোয়ারকে বের করব এবং এর পরের একটা স্কোয়ারকে বের করব। তাহলে এর আগের যদি করতে চাই, দেখো আমার 20 20 400 হয়ে যায়, 20 20 400 হয়ে যায়, মানে অনেকটা কম চলে আসছে। 21 21 কত হয়, 21 21 হয় 441।
এবং 22 কত হয় 484। তাহলে দেখো তার আগেরটা কত এলো 441, 21 441 এবং 22 কত এলো 484। এগুলোকে নিশ্চয়ই তোমাদেরকে মুখস্থ করতে হবে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার এরকম করে করে অ্যাটলিস্ট 30 অবধি বা 50 অবধি তোমরা করে রাখবে যাতে করে সুবিধা হয়। তাহলে 21 স্কোয়ার চলে আসছে 441 এবং 22 স্কোয়ার চলে আসছে 484। এরপর কি করবে নর্মাল হিসাবে 441 কার জন্য এলো 21 স্কোয়ারের জন্য এলো, তাহলে নর্মাল সব দিন ছোটোটাকে আমি নেব, সব দিন ছোটোটাকে নেব, যে পূর্ণবর্গ কত আসবে সেটার জন্য সব দিন ছোটোটাকে নেব। এরপর ছোটোটাকে তো আমি নিলাম, কিন্তু এরপর আমি 4 নেব না 6 নেব সেটা ডিপেন্ড করবে এদের মধ্যে যে বিয়োগ ফল আছে সেটার মধ্যে, মানে যার বিয়োগ ফলটা কম হবে সেইটাকে নেব আমি। তাহলে 466 দিকে যদি 441 বিয়োগ করি, 466 দিকে 441 বিয়োগ করলে আমার কত আসছে 25, এবং 484 দিকে 66 বিয়োগ করলে কত আসছে 18। তাহলে 18 চলে আসছে। তাহলে সবচেয়ে কার কাছে আছে 466 কার কাছে আছে 484-র কাছে আছে, এবং 484টা কি 441-এর চেয়ে বড় না ছোট, নিশ্চয়ই বড়, যেহেতু বড় সেই কারণে আমি এখানে 6টা নেব। বোঝা গেল? তাহলে আমার ইউনিট ডিজিট চলে আসছে 6। আরেকবার আমি বলে দিচ্ছি নর্মাল হিসাবে কি করবে 4 6 6 5 6 এটা করবে, শেষের ইউনিট ডিজিট 6 তার মানে নিশ্চয়ই 4 আসবে বা 6 আসবে, যেহেতু 4 আর 6 10 হয়। এরপর 4 আসবে না 6 আসবে সেটা বের করার জন্য আমি কি করব তার আগের তিনটাকে ধরবো, তার আগের তিনটাকে ধরার পর তার আগের একটা স্কোয়ার বের করে এবং তার পরের একটা স্কোয়ার বের করব, মানে 21 স্কোয়ার করলে কত চলে আসছে 441, এটা নিশ্চয়ই 466-র আগে, 22 স্কোয়ার করলে 484, এটা নিশ্চয়ই 466-র পর। আর করার দরকার নেই, দুটো করলাম। এরপর সব দিন কী করবো এই ছোটোটাকে নেব, সব দিন ছোটোটাকে নেব, তাহলে 21 টাকা আমি নিলাম। এরপর 21-এর পর বাকি এরপর 4 নেব না 6 নেব, 4 নেব না 6 নেব দেখার জন্য আমি এটা থেকে এটাকেও বিয়োগ করব এবং এটা থেকেও এটাকেও বিয়োগ করব। যদি যার বিয়োগ ফলটা আমার সবচেয়ে কাছে আসবে সেইটাকে নেব, মানে যদি আমার বিয়োগ ফলটা 441 থেকে 466 যদি বিয়োগ করে আমার কম আসে তাহলে আমি কমটা নেব, এবং যদি 466 থেকে 484 বিয়োগ করে যদি আমার কম আসে তাহলে আমার বড়টা নেব। ঠিক আছে, যেহেতু 441 ছোটো 484 বড়, সেই কারণে যার ক্লোজেস্ট হবে বা যার সামনাসামনি হবে সেইটাকে নেব। যদি 484-র কাছে হয় তাহলে 484 যেহেতু বড় সেই জন্য 6 নিতাম আমি, এবং 441 যদি সবচেয়ে কাছে হয় তাহলে আমি 4 নেব। এবং আমি বিয়োগ করে দেখলাম যে এটাতে তোমার চলে আসছে 25 এবং এটাতে চলে আসছে তোমার 18, এবং যেহেতু 484-র কাছে আসছে এবং 484টা বড় সংখ্যা 441-এর জন্য, সেই জন্য আমি 6 নিলাম, এবং আমাকে ইউনিট ডিজিট বের করতে বলেছে, তাহলে ইউনিট ডিজিট 6। পরের কোয়েশ্চেন √7 প্লাস √40 সমান কত? এই ধরনের কোয়েশ্চেন করার জন্য প্রথমত কি করবে এখানে একটা 2 বের করে নেবে। আচ্ছা, এখানে যদি তুমি 2 বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, মানে 4 × 10 করতে পারো। পরের লাইনে কি চলে আসবে 7 প্লাস, এরপর 4 যেহেতু রুটের ভিতরে যদি 4 থাকে সেটাকে বের করলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, অর্থাৎ 2√10। অসুবিধা নেই। √40টা কী করে দিলাম আমি 2√10 করে দিলাম। ঠিক আছে, 2√10 আমার হয়ে গেল। কেন? কারণ এরপর ভিতরে যখন ঢোকাবো আমি এটাতে, তার 2 2 4 মানে 4 10 40 হয়ে যাবে। রুট থেকে বের করলে সেটা হাফ হয়ে যায়, মানে হাফ না, তার রুটটা বেরিয়ে যায় এবং ভিতরে ঢোকালে সেটাকে ডবল করে গুণ করতে হয়। ঠিক আছে, বেশ। তাহলে এরপর আমি কি করব, এটাকে বের করার জন্য কি করব, জাস্ট 10টাকে ভাঙবো। 10টাকে কীভাবে ভাঙা যায় 5 2 10 হিসাবে ভাঙা যায়, এবং এমনভাবে ভাঙবো যাতে করে এই চিহ্নটার উপর ডিপেন্ড করে যদি যোগ থাকে তাহলে যেন যোগ করে আগেরটা বেরোয়, যদি বিয়োগ থাকে যেন বিয়োগ করে আগেরটা বেরোয়। তাহলে আমার যেহেতু যোগ আছে তার সেই জন্য যেন যোগ করে আগেরটা বেরোয়, তাহলে আমার 5 এবং 2 যোগ করে বেরোচ্ছে, জাস্ট এরপর একটাতে রুট করে দাও, বেশ অ্যান্সার শেষ। অন্য কিছু অসুবিধা নেই, এইটুকুই, অন্য কিছু করার দরকার নেই, এতটুকুই। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো প্রথমত কি করবে রুটটাকে, √40 আছে সব দিন একটাকে 2√10 হিসাবে বা 2 রুট বের করবে। কেন 2 রুট বের করবে, যেহেতু আমাকে স্কোয়ার রুট বের করার জন্য 2ab দরকার পড়ে, 2ab দরকার পড়ে, সেই জন্য 2টাকে সব দিন বের করবে আগে। 2 যদি নাও থাকে গুণ করে নিও, 2 যদি না দেওয়া থাকে গুণ করে নিও। যদি মনে করো এখানে তোমার 40 আছে, 40 না থেকে যদি তোমার 25 থাকতো, তাহলে 25 থেকে কি আমি বের করতে পারতাম 2, 25 থেকে আমি 2 বের করতে পারতাম না, তাহলে আমি কী করতাম হাফ অফ 2 গুণ করে দিতাম, অর্থাৎ 2 গুণ করে নিতাম এবং 2টাকে ব্যালেন্স করার জন্য হাফ বাইরে গুণ করে দিতাম। ঠিক, ওগুলো ধীরে ধীরে বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা নেই, টেনশন নিও না, যেভাবে করাচ্ছি সেগুলোকে ধ্যান দিয়ে দাও।
তাহলে 2√2 বেরিয়ে গেলো। এরপর 10টাকে আমি কত দিয়ে ভাঙলাম, 5 দুগুণে 10। কেমনভাবে ভাঙবো, যোগ করে যেন আগের সংখ্যাটা আসে। তাহলে 5 আর 2 10, যেহেতু যোগ করে কেন, কারণ যোগ চিহ্ন আছে, তাহলে 5 আর 2 7, এরপর √5 + 2 রুট করে দিলে হয়ে গেল ঝামেলা শেষ। একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করানো হলো, আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে কত হ্রাস করতে হবে? মানে তুমি আগে বৃদ্ধি করে দিয়েছো, বৃদ্ধি করানোর পর আবার আগের জায়গায় ফেরানোর জন্য কি করতে হবে? নর্মালি এসবে কোশ্চেনে লোক কী করে, যেহেতু বৃদ্ধি করানো হয়েছে এবং আগের জায়গায় ফিরে আসতে তো ততই কমাতে হবে এরকম মনে করে, সেই কারণে 20টাকে 20% অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু এটা ঠিক নয়। দেখো আমি কীভাবে করছি সেটা দেখে নাও। প্রথম বলছে 20% বৃদ্ধি, সেই চিরাচরিত সত্য নিয়ম, 20% অর্থাৎ 20 100 ভাগ করলে 1/5, যেহেতু বৃদ্ধি বলেছে মানে 6/5, 5-এর থেকে 1 বৃদ্ধি পেলো মানে 6/5, তার মানে আগের সংখ্যাটা ছিল 5, এখন সেটা বৃদ্ধি পেয়ে হলো 6। কেন? কারণ 6 5-এর মধ্যে 20% বের, মানে যদি তুমি বাড়াও তাহলে কিন্তু 6এই পাবে। এই জিনিসটাই এইভাবে নর্মাল হিসাবে এইভাবেও করতে পারতো, যে প্রথমে 100 ছিল, সেটা বৃদ্ধি পেয়ে 120 হলো, অর্থাৎ 20 5-এ 100, 20 6-এ 120, 5/6। ঠিক আছে, তার মানে 5 থেকে 6 হলো। এরপর বলছে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে কত হ্রাস করতে হবে। আচ্ছা, 6টাকে তুমি যদি 5 করতে চাও, আবার কত হ্রাস করতে হবে? 1 হ্রাস করতে হবে। কার সাপেক্ষে করতে হবে? যেহেতু তুমি এখন তো বৃদ্ধি হয়ে গেছে মানে তুমি এখন 6 আছো, আগে তুমি 5 কেজি ছিলে, এবং তোমার মধ্যে বৃদ্ধি হয়ে তোমার 6 কেজি হয়েছে। এরপর তুমি যদি আবার আগের জায়গাতে ফিরে আসতে চাও, তাহলে নিশ্চয়ই তোমার বর্তমান যে ওয়েট আছে বা বর্তমান যে ওজন, সেটার সাপেক্ষেই কমাতে হবে। এখন তো তুমি আর 5-এর সাপেক্ষে করতে পারবে না, কেন? কারণ তোমার বর্তমান ওজন এখন 6 হয়ে গেছে, তাহলে তোমাকে বর্তমানের সাপেক্ষেই কমাতে হবে। তাহলে বর্তমানের সাপেক্ষে কত কমালে তুমি 1 কমালে, কার সাপেক্ষে? বর্তমানের সাপেক্ষে। বর্তমানে তুমি এখন 6 আছো, এবং যেহেতু পার্সেন্টেজে উত্তর চেয়েছে সেই জন্য 100 গুণ করে দিলে, অর্থাৎ 100/6, মানে 2 দিয়ে ভাগ করলে 50-এর 3, 50-এর 3 মানে 16.2%। সিম্পল ব্যাপার। নর্মাল হিসাবে এইভাবেই ব্যাপার। তোমাকে যদি হ্রাসের জায়গায় বৃদ্ধির জায়গায় যদি হ্রাস করতো, তাও তুমি ওইভাবেই করতে। একই জিনিস, বৃদ্ধি বলেছে, প্রথমে কী করলাম, বৃদ্ধি মানে 1/5 মানে 6/5 হয়ে গেল। আবার বলছি পুনরায় যদি ফিরিয়ে আনতে হয় কত কমাতে হবে? নিশ্চয়ই 1 কমাতে হবে। কার সাপেক্ষে কমাতে হবে? যেটা তুমি বর্তমান আছে সেটার সাপেক্ষে কমাতে হবে। ঠিক আছে, তাহলে 1/6 গুণিত 100, এটা হয়ে গেল। 3a = 2b = 12c হলে b/c/a সমান কত? b/c/1 সমান কত? এই ধরনের কোয়েশ্চেন করার জন্য জাস্ট এই যে আছে না 3 2 12, এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে তাদের এলসিএম নিয়ে নাও। এলসিএম নিয়ে নিলে কি হবে? তাহলে 3 2 12, এদের এলসিএম কত চলে আসবে? 12 চলে আসবে এলসিএম। এরপর কি করবে জানো তো? সিম্পলি লিখবে a/b/c করলে। এরপর কি করবে? তুমি এই যে 3 আছে, 3 দিয়ে 12কে ভাগ করে দাও, তাহলে 3 4 12। 2 দিয়ে 12কে ভাগ করে দাও, 2 6 12। 12 দিয়ে 12কে ভাগ করে দাও 1। তা 4/6/1 হয়ে গেল। এবং আমাকে কি চেয়েছে? b/c/a। আমি a/b/c বের করলাম, b/c/a চেয়েছে, তার মানে b/c/a। সিম্পল ব্যাপার। 4/1/4, 614। বুঝতে পারলে? বেশ, অসুবিধার কিছু নেই। যখন এই ধরনের থাকবে, পাশাপাশি থাকবে বা এই ধরনের থাকে, তখন শুধুমাত্র এলসিএম বের করতে হয়, এলসিএম বের করে নিয়ে করতে হয়। আমি নিশ্চয়ই তোমাদের যে ফুল যে ইয়েগুলো আছে সেগুলো করাবো, তখন তোমাদের কনসেপ্টটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হবে। পরের কোয়েশ্চেন, এটা হোমওয়ার্কে তোমরা করবে। পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। কোথায় পিডিএফ দিয়ে দেবো? এক্সিজেন্ট একাডেমি টেলিগ্রাম চ্যানেল, এখানে সার্চ করবে, এখানে পিডিএফটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কোয়েশ্চেনটা করে নিও এবং কমেন্ট সেকশনে আমাকে জানিও কত উত্তর আসছে। কি বলেছে? একটি সংখ্যা 1240কে এমনভাবে বিভক্ত করা হলো যাতে a/b = 6/5, b/c = 10/9, তাহলে c এর ভাগ কত? c এর ভাগটা কত হবে? সিম্পল হিসাবে করতে পারবে। এখানে দেখো b = 6 রয়েছে, b = 5 রয়েছে, এবং এখানে b = 10 রয়েছে। বিটাকে সেম করবে, যেহেতু b দুটোতেই কমন আছে, তার মানে বিটাকে সেম করবে। বিটাকে সেম করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 12/10, এবং এটা হয়ে যাবে 10/2। এটাকে গুণ করার দরকার নেই, এটাকে 1 দিয়ে গুণ করলেই হবে। তাহলেই তো 10 10 10 দুটোই 20 সমান হয়ে যাচ্ছে, তার মানে 12/10/9। এরপর 3টাকে যোগ করেছে, মানে 1240কে ভাগ করেছে, মানে 12 + 10 + 9 = 1240। এখান থেকে 1 বেরিয়ে যাবে। 1 যত আসবে দেখবে, কত আসছে দেখবে 1 পর সেটা কি করবে? সি এর ভাগ বলেছে, তাহলে সি এর ভাগ কত? সি এর ভাগ 9, তাহলে 9-এর সাথে সেই 1 গুণ করে দেবে। আমি বলে দিলাম, পুরোটা করে নিও।
পরে এরপর রিজনিং, 15টা রিজনিং তাড়াতাড়ি করব, অনেকটা ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের ক্ষেত্রে অসুবিধা হবে। ফার্স্ট অফ অল পাখি ডানা মাছ, পাখি ডানা মাছ, পাখির যদি ডানা থাকে মাছের কি থাকে, মাছের পাখনা থাকে। ইতালি কত, রাশিয়া মস্কো। আচ্ছা রাশিয়ার রাজধানী মস্কো যদি হয় তাহলে ইতালির রাজধানী রোম হয়, তাই না? এ বি এর বোন, বি সি এর মা, ডি সি এর বাবা, তাহলে এ ডি এর কি হয়? এগুলো করার জন্য মাইন্ড ম্যাপ করবে। কীভাবে মাইন্ড ম্যাপ করবে বলেছে দেখো, এ বি এর বোন মানে এ বি এর বোন, এ বোন তাহলে এ মানে স্ত্রীলিঙ্গ, তাই না? এ বি এর বোন বলেছে তার মানে এটা হবে স্ত্রীলিঙ্গ। এরপর কি বলেছে, সি বি এর মা, বি এর মা মানে উপর দিকে করবে, হ্যাঁ, বি এর মা মানে সি বি এর মা মানে মা মানে সেটাও তো স্ত্রীলিঙ্গ, তাহলে সিও হয়ে গেল মেয়ে। ডি সি এর বাবা, ডি আবার কি, ডি আবার সি এর বাবা, বাবা মানে এটা প্লাস হয়ে গেল। তাহলে কি বলেছে, এ ডি এর কি হবে, অর্থাৎ এই যে এ আছে এ ডি এর কি হবে, দেখো এটা ওর বোন মানে ভাই, এটা ওর ভাই, যেহেতু বি এর বোন, এই না সরি এ বি এর বোন, এ বি এর যদি বোন হয় তার মানে এ নিশ্চয়ই বি নিশ্চয়ই ভাই এবং এ বোন। অবশ্য আমার জানা নেই যে বিটা স্ত্রীলিঙ্গ হবে না পুংলিঙ্গ হবে, তাও আমি ধরে নিলাম যে ভাই বা বোন, কিছু একটা ভাই বা বোন ধরলেও কোনো প্রবলেম নেই। তাহলে এ বি এর যদি বোন হয় তাহলে বোনের বাবা মানে নিজেরও বাবা, তার বাবা মানে তার দাদু মানে দাদু, তাহলে দাদু যদি হয় তাহলে কি বলেছে, এ ডি এর কে হবে, মানে এ ডি এর কে হবে, এ ডি এর নিশ্চয়ই নাতনি হবে। কেন নাতনি করলাম, নাতি কেন করলাম না, কারণ এ আমার স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? বেশ, নেক্সট কোয়েশ্চেন হিসাবে বলেছে, রবি সুমনের বাবার বোনের ছেলে, রবি সুমনের বাবার বোনের ছেলে, তার মানে সুমনের বাবা মানে সুমনের বাবা উপরে যাবে, সুমনের বাবার বোন, বোন মানে তার আশেপাশেই থাকবে, বোনের ছেলে, ছেলে মানে নিচে যাবে। তাহলে হচ্ছে রবি সুমনের কে হয়, মানে রবি এবং সুমনের মধ্যে সম্পর্কটা কী। দেখো এগুলোকে আমি আরেকবার বলে দিচ্ছি, রবি সুমনের বাবার বোনের ছেলে, রবি সুমনের কার, সুমনের বাবার, সুমনের বাবার বোনের ছেলে, তাহলে রবি এবং সুমন কি হবে, বাবার বোন কি হয়, বাবার বোন হয় পিসি, পিসির ছেলে কি হয়, পিসির ছেলে হয় সম্পর্কিত ভাই, তাই না? সম্পর্কের ভাই হয় পিসির ছেলেকে ভাই তো বলে, তাই না? বেশ, নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো, আচ্ছা রিজনিংটা ওখানে পেরিয়ে গেল, তাই না? এ বি সি, এ বি সি, এ বি সিকে যদি এফ জি এইচ লেখা গেলে আর এস টিকে কী লেখা হয়, এগুলোকে তোমাদেরকে বলবো আমি, সব দিন মুখস্থ করে নেবে, এ সমান কত, বি সমান কত, সি সমান কত, সব কিছু মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এ সমান 1, বি সমান 2, সি সমান 3, এফ সমান ফিক্স মানে 6, জি সমান 7, এইচ ফর 8। তাহলে আর এস টিকে কী লেখা হবে, আচ্ছা পি কিউ আর এস টি, দেখো 1 থেকে 6 গেল মানে 5 বৃদ্ধি পেল, আচ্ছা এইভাবে লিখবে এটা, এ বি সি, সেটা কিসে পরিণত হলো, এফ জি এইচ, এটা কত, এটা তোমার 1 2 3, এটা কত 6 7 8, মানে এখানে কত বৃদ্ধি পেয়েছে 5, এখানে কত বৃদ্ধি পেয়েছে, এটা তো 2 থেকে 7 হলো 5 বৃদ্ধি, এটা তো 5 বৃদ্ধি, তার মানে এগুলো তো 5 5 বৃদ্ধি হবে। তাহলে আর সমান কত হয়, পি কিউ আর এস, আর ফর হয় আর এস টি, আর ফর হয় আমার 18, এস ফর হয় 19, টি ফর হয় 20, তাহলে 5 5 বৃদ্ধি ফেলে 18 আর 5-এ 23, 23 মানে কি হয়ে যায়, 23 মানে হয়ে যায় তোমার এক্স, তাই না? 23 মানে হয়ে যায় এক্স। এবারে 19 আর 5-এ 24, 24 মানে হয়ে যায় ওয়াই, টি আর 5-এ মানে 20 আর 5-এ 25 মানে হয়ে যায় জেড। 5 5 বৃদ্ধি পেয়েছে আর কি, নর্মাল হিসাবে অন্য কিছু না, তাহলে এক্স ওয়াই জেড হয়ে যাবে। পরের কোয়েশ্চেন বলছে, ক্যাটকে যদি সি এ টি, ক্যাটকে কী লেখা হচ্ছে, ই সি ভি, তাহলে ডগকে কী লেখা হবে। আচ্ছা আমি এরপর রিলেশন দেখি, সি মানে কত, সি মানে 3, 3 এবং আমি যদি এইভাবে লিখে নিই তাহলে আমার সুবিধা হবে, সি সমান 3, এ সমান 1, টি সমান 20, ই সমান 5, এ বি সি ডি ই, সি সমান 3 এবং ভি সমান 22, তাহলে আমার কত বৃদ্ধি পাচ্ছে, 2 বৃদ্ধি পাচ্ছে, এখানেও 2 বৃদ্ধি পাচ্ছে, এটা তো 2 বৃদ্ধি পাচ্ছে, মানে আমার ডগ যেটা আছে সেটা তো 2 2 বৃদ্ধি পাবে। ডগ ফর কি হয়, ডিও জি ডগ, জিও ডি ডগ, ডগ, তাহলে ডগ ডগ যদি হয়, ডগ মানে কত, ডি ফর 4, ও ফর ইজো টি জে ও, ও ফর তোমার কত হয়ে যায়, ও ফর তোমার হয়ে যায় আশা করা যায় ইজো টি মানে 5 10 15, তো এটা 15 হয়ে যায় তাই না। জি ফর 7, তাহলে 2 2 বাড়ছে, 4 আর 2 হয়ে যাবে 6,
ছয় ফর্ম কী হয় এফ, এফ দিয়ে একটাই উত্তর আছে। নর্মাল হিসাবে 2 2 বাড়ছে, তোমরা হিসাবে করে নিতে পারো ডিওজি ডগ। তাহলে 4 15 7, 4-এর থেকে 2 বাড়লে 6 হয়ে গেল, মানে এফ। 15 আর 2 17, 17 মানে হয়ে যায় কিউ। 7 আর 2 9, 9 মানে হয়ে যায় 8, এফ কিউ আই। এ পি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে। এস এবং জেড বসেছে মাঝে এবং এ এবং পি বসেছে ধারে। যদি আর এ এর বাঁ দিকে বসে তাহলে পি এর ডান দিকে কে বসছে? আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন মানে সিটিং অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট করার জন্য সব দিন দুটো লাইন টানবে। যদি আমার লাইন হিসাবে বলে তাহলে আমি সারি বললে সারি টানবো, যদি গোল বলে তাহলে দুটো গোল টানবো সব দিন। দেখো তার বেনিফিটটা তোমরা পাবে। প্রথমে কি বলেছে, এ পি আর এক্স এস জেড এরা একটা রাশিতে বসে আছে। কজন আছে? 1 2 3 4 5 6, তাহলে 6টা ডাড়ি টেনে দাও। 1 2 3 4 5 6, এটা 6 টেনে দাও। 1 2 3 4 5 6, 6টা টেনে দিলে বেশ। এরপর কি করে দেখো, কি বলেছে, এস এবং জেড বসেছে মাঝে, তাহলে এস এবং জেড মাঝে বসেছে। এটা তো এমনও হতে পারে যে জেড এবং এস এভাবেও বসতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ এবং পি বসেছে ধারে, মানে এ এবং পি বসেছে ধারে। এটা এমনও হতে পারে যে পি এদিকে বা এ এদিকে হতে পারে, হতেই পারে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি এই জন্য দুটো দাড়ি করলাম, এই কারণে দুটো লাইন টানলাম যাতে করে আমার সুবিধা হয়। নাহলে এমনিভাবেও করতে পারো যে এ বা পি এইদিকে, এ বা পি এদিকে, কিন্তু আমি এটাকে মানে কনসিডার করি না। কেন করি না? কারণ এটাতে একটু ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে, সেই জন্য আমি দুটো দাড়ি টেনেই করি যাতে করে সুবিধা হয়। বেশ, এরপর কি বলেছে, আর এ এর বাঁ দিকে বসেছে। এ এর বাঁ দিকে আর বসেছে, নিশ্চয়ই এটা লেফট সাইডে। এরপর দেখো এখানে এর বাঁ সাইডে কি আর বসতে পারে না? কেন বসতে পারে না? কারণ এ রয়েছে এই একেবারে এন্ডে, এন্ডের বাঁ দিকে আর তো নেই, লাইন নেই না। তাহলে এই জন্য এটাকে আমি কনসিডার করতে পারলাম না, সেই কারণে আমি দুটো লাইন একসাথে টানলাম। ঠিক আছে, এরপর কি বলেছে, তাহলে পি এর ডান দিকে কে বসছে? পি এর ডান দিকে কে বসছে? আর কে বাকি আছে? এ আর জেড এস পি, তাহলে কে বাকি রইলো? এক্স বাকি রইলো। তাহলে এক্স রয়ে গেছে মাঝে, এখান থেকে নর্মাল হিসাবে একটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেলো মাঝে, ব্যাপার নেই কোনো রকম। নর্মাল কারণে এই কারণে দুটো লাইন টানলে সুবিধা হয়, যাতে করে দুটো করলে একবারে হয়ে যায়, অসুবিধার কিছু নেই। এক ব্যক্তি পশ্চিমের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এরপর সে, আচ্ছা পশ্চিম মানে তোমরা জানো তো তাই না, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। এক ব্যক্তি কী করেছে, পশ্চিমের দিকে মুখ করে দাঁড়িয়েছে, মানে এই সাইডে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি এটাকে লাইনটা টেনে দিই, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। বেশ, এরপর কি হলো, তারপর সে ঘড়ির কাঁটার দিকে 40 ডিগ্রি ঘুরে 45 ডিগ্রি ঘুরে গেল। 45 ডিগ্রি যদি ঘুরে, তোমরা জানো এগুলো কি হয়, এগুলো হয় 90 ডিগ্রি। আচ্ছা, এইভাবে টানলে আমার অসুবিধা হবে পরে করে, তাই না? তাহলে আমার এটা 90, এই অ্যাঙ্গেলটা কত হয়? এটা অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি, অর্থাৎ 390 360। এটাতে কোনো রকম প্রবলেম নেই, 360 ডিগ্রি হয় পুরোটা মিলে। তাহলে আমি এরপর কোয়েশ্চেনটা করছি যাতে করে আমার সুবিধা হয়। দেখো প্রথমে কী আছে, এইদিকে মুখ করে আছে, 45 ডিগ্রি ঘুরে গেলো। 45 ডিগ্রি ঘুরে গেলো মানে 90-এর হাফ, এইদিকে ঘুরে গেলো। এইটা যেহেতু 90, তার মানে এখন এইখানে আসে, যেখানে আসে সেখানে আমি টিক টিক দিয়ে যাব। এরপর আবার ঘড়ির কাঁটার দিকেই 180 ডিগ্রি ঘুরলো। ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি। আচ্ছা, সিম্পলি যখনই বলবে তোমাকে 180 ডিগ্রি, তখন তার অপোজিট সাইডটাকে ধরে নেবে। হয়ে গেল, এটা 180 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল তার অপোজিট সাইড, ঠিক, 180 ডিগ্রি। এরপর কি বলেছে, 270 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এরপর এই দিকে ঘুরবে, তাই না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে 270 ডিগ্রি। আচ্ছা, 270 ডিগ্রি মানে কি হয়? 180 প্লাস 90। তাহলে 180 করার জন্য আমি কী করবো, জাস্ট 270 ঘুরবে, মানে 180, তো 180 ঘুরলে এখানে আবার চলে আসবে, আবার এখানে ফ্রি চলে আসবে। 180 যদি ঘুরে, 180 ঘুরলে এখানে আবার এখানে চলে আসলো, তার সাথে আবার 90 যোগ করো। 90 যদি যোগ করো মানে এদিকে 45, এদিকে 45, মানে এইভাবে। তাহলে কোন দিকে মুখ করে আছে? নর্থ ইস্ট। কোনো প্রবলেম নেই, আশা করি বোঝা গেল। প্রথমে একটা ব্যক্তি ছিল, সে পূর্ব দিকে, আচ্ছা সরি, আমি পূর্ব দিক ধরে নিয়েছি তাই না, এটা পশ্চিম দিক হতো। আচ্ছা, এখানটাতে আমি এটা পশ্চিম দিক করেছি, আমি প্রথমেই পশ্চিম দিক না করে মানে পূর্ব দিক করে নিয়েছি। তা বেশ, আমি এটাকে শুধরে দিচ্ছি মানে কীরকম, এই কোয়েশ্চেনটাকে আমি পূর্ব দিক করে দিচ্ছি। আচ্ছা, এটা পূর্ব দিক হয়ে গেল। এখানে যদি পূর্ব দিক হতো তাহলে এইভাবে হতো। আচ্ছা, পশ্চিম দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর পশ্চিম দিকটা যদি হয় তাহলে কীভাবে করবে দেখো, প্রথমে একটা ব্যক্তি এইভাবে আছে, ড্রটাতে টানি আগে, এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ।
প্রথমে পশ্চিমের দিকে মুখ করে আছে, এইভাবে পশ্চিমের দিকে মুখ করে আছে। এরপর সে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরে যায়, ঘড়ির কাঁটার দিকে মানে এদিকে ঘুরবে 45 ডিগ্রি, এইভাবে ঘুরে গেল। এটা যেহেতু 90 তাহলে এটা 45, মানে এইখানে আছে, এখন আমি রাইট চিহ্ন দিলাম সেখানে। তারপর আবার ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি ঘুরে, তাহলে ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি ঘুরলে এইখানে চলে আসবে। কেন? কারণ 180 ডিগ্রি মানে পুরোপুরি অপোজিট হয়ে যায়, এখানে চলে এলো। আবার 270 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে মানে এরপরে এইভাবে ঘুরবে, এবং 270 ডিগ্রি মানে সেই 180 প্লাস 90, মানে 180 হলে আবার এখানেই চলে আসবে বিপরীত সাইডে। তারপর আবার যদি 90 ঘুরে মানে এটা 45, এটা 45, মানে এইভাবে, মানে ওয়েস্ট সাউথ। ঠিক আছে, নর্মাল হিসাবে নর্থ ইস্ট হচ্ছিল, এখানে ওয়েস্ট সাউথ হয়ে যাচ্ছে, ওয়েস্ট সাউথ হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। মানে একটার জায়গাতে দুটো কোয়েশ্চেন করানো হয়ে গেল তোমাদের। পরের কোয়েশ্চেন বলেছে a সমান 2, b সমান 3, c সমান 4 হলে তোমার p প্লাস কিউ প্লাস আর কত। আচ্ছা, a সমান কত হয় 1, কিন্তু এটাকে 2 ধরেছে। b সমান কত হয় 2, কিন্তু সেটাকে 3 ধরেছে। c সমান কত হয় 3, তার মানে এটাকে 4 ধরেছে, মানে এক 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 বাড়িয়ে ধরেছে। তাহলে p সমান কত হয়, p সমান হয় 16, q সমান কত হয়, q সমান হয় 17, r সমান কত হয়, r সমান হয় 18। তিনটাকে যোগ করো, তিনটাকে যোগ করার পর এক এক বাড়িয়ে দেবে, মানে সেটার সাথে আরও আমি 3 যোগ করব। তাহলে 6 আর 7 13, 13। আচ্ছা দেখো, 8 আর 3 11, 11 আর 7 18, 18 আর 6 24, 4 হাত থাকলো 2, 3 4 5 54। বোঝা? 3 কেন বাড়ালাম? কারণ সবগুলোতে দেখো এখানে a এর জায়গায় 2 ধরেছে, মানে এক বাড়িয়ে ধরেছে, b এর জায়গায় 3 ধরেছে, এক বাড়িয়ে ধরেছে, c এর জায়গায় 4 ধরেছে, এক বাড়িয়ে ধরেছে, তাই না? যদি সব ছেলে, যদি সব ছেলে সৎ কিন্তু সচিন সৎ নয়, মানে সব ছেলে, এটাকে আমি যদি ছেলে ধরি, সব ছেলে সৎ, দেখো সব মানে সতের মধ্যে সব ছেলে চলে আসছে, সরি আমি এখানে সৎ, সতের মধ্যে সব ছেলে চলে আসছে, কিন্তু সচিন সৎ নয়। সচিন যদি সৎ না হয় মানে সচিন এইভাবে থাকবে, বাইরে থাকবে, সচিন বাইরে থাকবে, এর সাথে কোনো রকম রিলেশনেই থাকছে না, তাহলে কি হবে? সব ছেলে, এগুলো সব ছেলে, সব ছেলেগুলো কি হয়, সব ছেলেগুলো সৎ, সব ছেলেই সৎ, সব ছেলে সৎ। তাহলে সচিন যদি সৎ না হয় তাহলে কোন বিবৃতিটি সঠিক? সমস্ত সব ব্যক্তিরাই বালক হয় না, এভাবে তো কোনো সমস্ত সৎ ব্যক্তিরাই কি বালক না? এখানে সব ছেলেরা সৎ মানে সৎ বলেছে, সব ছেলেরা সৎ বলেছে, সব সতেরাই যে ছেলে হবে এমন তো কিছু না, তাহলে এটা হলো না। পরেরটা বলেছে সকল বালক সৎ নয়, সকল বালক সৎ নয়, এটাকেও বলা চলবে না। সকল বালক যে সৎ নয় সেটা কী করে জানবো? সৎ, আচ্ছা সরি, সব ছেলেই যেহেতু সব ছেলেই সৎ বলেছে তাহলে সব ছেলে সৎ তো হবেই, এটা তাহলে এইটার সাথে চলবে না আমার। আমার নর্মাল হিসাবে সৎ বলে দিয়েছে, তাহলে এটা সৎ নয় বলেছে, তাহলে তো এটা হবেই না। সচিন বালক নয়, হ্যাঁ এটা হতে পারে, কারণ সচিন বালকের মধ্যে দেখছো পড়ছে না, তাহলে এটা হতে পারে যে সচিন বালক নয়। সচিন একজন বালক না, সচিন বালকের মধ্যে পড়ছে না, এর মধ্যে কোনো রকম রিলেশন থাকছে না, তাহলে সচিন বালক নয়। তা আমার কোনটা মিলছে যে সচিন বালক নয়? ঠিক, আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি নর্মাল হিসাবে। প্রথমত কি বলেছে, সব ছেলে সৎ, এটা সতের মধ্যে পড়ে যাচ্ছে, সব ছেলে সৎ, এবং সচিন সৎ নয়, মানে সতীন ছেলের মধ্যে পড়ছে না আর কি, নর্মাল হিসাবেই চলে আসছে। সমস্ত ব্যক্তিরাই বালক না, সমস্ত সৎ, সমস্ত ছেলেরা সৎ, কিন্তু সব ছেলেরা যে সব সতেরাই যে ছেলে হবে এমন কিছু নয়, তাহলে এটা মিলল না। সেই কারণে সকল বালক সৎ নয়, এটাও মিলল না। সচিন একজন বালক মোটেও না, সচিনের সাথে ছেলের কোনো রকম রিলেশনেই থাকছে না, তাহলে এটা হবেই না, একমাত্র এটাই হচ্ছে উত্তর। পরের কোয়েশ্চেন দিয়েছে 45, 54, 47, 49, 56, 51, 57। দেখো এই ধরনের কোয়েশ্চেনে যদি একটা বাড়ে একটা কমে, একটা বাড়ে একটা কমে, একটা বাড়ে একটা কমে, দেখো 45 দিয়ে বাড়লো, দিয়ে 47 দিয়ে এটা দিয়ে আবার 49, 56, অর্থাৎ একটা বাড়ছে একটা কমছে, এই ধরনের ক্ষেত্রে কি করবে? সব দিন জাম্প করে করে করার চেষ্টা করবে, জাম্প করে করে চেষ্টা করবে, মানে দেখো এর সাথে এর রিলেশন থাকবে, এর সাথে এর রিলেশন থাকবে, আবার এর সাথে এর রিলেশন থাকবে, এর সাথে এর রিলেশন থাকবে, এর সাথে এর রিলেশন থাকবে, এর সাথে এর রিলেশন থাকবে। যখন দেখবে একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, কোনো রকম প্যাটার্ন পারছো না, তখন বুঝতে পারবে যে এই নিয়মেই চলছে। ঠিক আছে, বেশ। 45 থেকে 54 হয়ে গেল, এটার সাথে কোনো দরকার নেই। 45 থেকে 47 হলো, ওটা 2 বাড়লো। 47 থেকে 49 হলো, 2 বাড়লো। 49 থেকে 51 হলো, 2 বাড়লো। এখানে কী হয়ে গেলো? 54 থেকে কত হবে জানি না, এখানে যেহেতু 56 আছে, 56 থেকে 57 হয়েছে, অর্থাৎ 1 বেড়েছে, মানে এখানেও নিশ্চয়ই 1 বেড়েই এসেছে, তার মানে 54 থেকে 1 বেড়ে 55 হয়েছে, অর্থাৎ এখানে 55। আশা করি বোঝা গেল, কোনো রকম প্রবলেম নেই। উপরে 2 2 বেড়ে যাচ্ছে, 45, 47, 49, 51, 53, 55, এভাবে বেড়ে বেড়ে যাবে। এবং এখানে কত আছে? 54, 1 55, 1 56, 1 57।
তিন নয় 15 এর 21তম পদ কত হবে? দেখো এটা এপির অঙ্ক, এপি মানে এরিথমেটিক প্রোগ্রেশন যেটাকে বলা হয়, সেটা তোমাদের মানে সমান্তর প্রগতি যেটা বলা হয়, কিন্তু তোমাদের সমান্তর প্রগতির সূত্র হিসেবে মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এটা মনে রাখবে যে সূত্র হয় এ প্লাস এন মাইনাস সমান ইন্টু ডি। এখানে এ কি? এ সমান প্রথম পদ, প্রথম পদ আচ্ছা সরি এটা প্রথম হয় তাই না, প্রথম পদ মানে 3, এন মানে কত? নাম্বার অফ সংখ্যা যতগুলো বলেছে 21তম মানে এন সমান 21। ডি মানে যে ডিফারেন্সটা আছে, এই যে 3 থেকে 9 মানে 4 5 সরি 6-এর ডিফারেন্স, 6 থেকে 9 6-এর ডিফারেন্স, অর্থাৎ সব জায়গাতে 6 6 6 6 ডিফারেন্সটা থাকবে, সেই জন্য এটাকে সমান্তর প্রকৃতি বলা হয়। আর ডিফারেন্স কত? 6। এবং প্রথম পদ কত? প্রথম পদটা 3। তাহলে আমি এরপর বের করবো 21তম পদ। 21তম পদ কী হয়ে যাবে? এ প্লাস এন মাইনাস সমান ইন্টু ডি। 21তম পদ অর্থাৎ এ মাইনাস 21 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এ প্লাস 20 ডি। এরপর মান বসাও, এ সমান 3, 20 ইন্টু ডি সমান কত? 6, অর্থাৎ ডি সমান কত? ডি সমান 6। আর ডি সমান যদি 6 হয় তাহলে তোমার চলে আসছে 6 20 120, 3 প্লাস 120 মানে 123। ওয়েল এনাফ। So this will be your answer. I hope you are understanding it. If you have any kind of question, comment সেকশনে জানিও কোনো রকম অসুবিধা হলে। নেক্সট কোয়েশ্চেন বলেছে এ ওয়াই বি জেড সি ডি ডব্লিউ ই এক্স এফ জি ইউ এইচ ভি আই জে এস কে টি এল। এই যে আমি সম্পর্ক পাচ্ছি না, দেখো কীভাবে করবো। এর সাথে ডি কত বাড়লো? 1 থেকে 4 হয়ে গেল, অর্থাৎ 3 বাড়লো। ডি এর সাথে জি অর্থাৎ 4 থেকে 7 হয়ে গেল, অর্থাৎ 3 বাড়লো। জি থেকে জে অর্থাৎ 7 থেকে কত হয়ে গেল? জে সমান কত হয়ে যায়? জে সমান 11 হয়ে যায় তাই না? জে সমান তোমার ইজোটি যদি আমি করি, ইজো অর্থাৎ 10 হয়ে যায় তাই না? আচ্ছা ইজোটি মানে 10, মানে এটা তো 3 বাড়লো, তাহলে প্রতিটাই 3 3 বেড়ে যাচ্ছে, মানে 10-এর সাথে কত হবে? 13 হয়ে যাবে। 13 ফর কি হয়? এম, এম মানে হয় 13। তাহলে এম দিয়ে কোনটা আছে? এটা আছে, তাহলে এটা তো বাদ গেল, এটা তো বাদ গেল, তাহলে এম কিউ ও আর এন এবং এম কিউ এন আর ও। আচ্ছা দেখো এখানে এম কিউ মেলা আছে, তাহলে আমার পুরো কোয়েশ্চেনটা করার দরকার নেই। এখানে আর মেলা আছে, এখানে আর মেলা আছে, আমার ব্যতিক্রম কি আছে? এখানে ও আছে এবং এখানে ব্যতিক্রম কি আছে? এন আছে। অর্থাৎ আমি যদি ও আর এন এর মধ্যে কোনটা ঠিক হয় সেটাই যদি বের করতে পারি তাহলে পুরো সিরিজটা আমার করার দরকার নেই। তাহলে ও মানে ক নাম্বার আছে? 1 2 3 নাম্বার আছে, অর্থাৎ 1 2 3, অর্থাৎ এটা বি। তাহলে বি থেকে কি হয়ে গেল? ই, মানে বি থেকে হয়ে গেল ই। তারপর কি আছে? ই থেকে হয়ে গেল এইচ, এইচ থেকে আবার কে হয়ে গেল 3 নাম্বার, 3 নাম্বারে সবগুলো আছে তাই না? তাহলে বি সমান 2, এটা সমান হয়ে যায় 5, এটা সমান হয়ে যায় 8, এটা সমান হয়ে যায় 11, মানে 3 3 বাড়ছে, দেখো 3 3 বাড়ছে। আর 3 3 যদি বাড়ে তার মানে এখানেও তোমার 3 বাড়বে। কার সাথে 3 বাড়বে? এই কে এর সাথে 3 বাড়বে, মানে কে সমান 11, 11-এর সাথে 3 বাড়লে কি হয়ে যায়? 11 আর 3-এ হয়ে যাবে 14, 14 মানে এন হয়ে যায় তাই না? মানে এন মানে এটা মিলছে দেখো। তাহলে আমার এই কোয়েশ্চেনটা করার দরকারই হলো না, পুরোটা মেলানোর দরকার পড়লো না। তোমরা যদি পুরোটা মেলাতে চাও মেলাতে পারো, কিন্তু মেলানোর দরকার নেই। আমি প্রথমে দেখলাম 1 4 7 10, তার মানে 3 3 বাড়ছে, মানে প্রথমত আমার এটা 13 হবে, প্রথম যে সংখ্যাটা হবে সেটা 13 হবে। 13 মানে এম আছে, এটাতে এম আছে, এই দুটোকে প্রথমেই কেটে দিলাম। এরপর আমি দেখলাম যে এম কিউ দুটোই মিলছে, শুধুমাত্র আমার চেঞ্জ আছে এখানে ও এ এবং এন এ। তাহলে আমি যদি এন বা ও এর মধ্যে কোনটা সঠিক হয় সেটা বের করতে পারি, তাহলে কেল্লাফতে ঝামেলা শেষ হয়ে গেল। তাহলে আমি এন বের করার জন্য আমি কী করলাম? এন বের করার জন্য 3 নাম্বার পদ, তাহলে 3 নাম্বার পদের সবার মধ্যে রিলেশন দেখলাম। 3 নাম্বার পদের রিলেশন কী আছে? সবার মধ্যে 3 3 বাড়ছে, তাহলে এখানেও কে থেকেও 3 বাড়বে, অর্থাৎ 11 3 14, 14 মানে এন হয়ে যায়। এরপর বলছে ব্যতিক্রমটি চিহ্নিত করো। ব্যতিক্রমটি এখান থেকে চিহ্নিত করতে বলছে কি দেখো, বি সি ডি ই পরপর আছে, জে কে এল এম পরপর আছে, পিকিউর এস টি ইউ ভি এটাতে আলাদা আছে, ডব্লিউ এক্স ওয়াই জেড এটা তো পরপর আছে, বি সি ডি ই জে কে এল এম ডব্লিউ এক্স ওয়াই জেড এটাতে আলাদা আছে। তাহলে এটা হয়ে গেল। কোন শব্দটি ডিকশনারির মধ্যে দ্বিতীয় স্থানে আসবে? তাহলে দেখো কত দূর অবধি মিল আছে সেটাকে দেখো। প্রথম আছে পি আর ই এস আই ডি, পি আর ই এস আই ডি, পি আর ই এস আই ডি, এত দূর অবধি সবার মিল আছে। পি আর ই এস আই ডি এত দূর অবধি সবার মিল। আচ্ছা এটা তো ই অবধি মিল আছে, তাহলে ই অবধি সবার মিল আছে, এত দূর অবধি সবার মিল। তার মানে এটা তো 1 নম্বরে চলে এলো, কেন? কারণ পুরোপুরি সবাই মিলে গেলো, তাহলে যেটা সবচেয়ে আগে আসবে সেটাই আগে আসবে, তাহলে এটা চলে এলো ফার্স্ট নাম্বার। এরপর 2 নম্বরে কোনটা আসবে? 2 নম্বরে আসার জন্য দেখো এখানে ই
এটা এটা তো বাদ চলে গেল, এটা তো 1 নাম্বার চলে এলো। এরপরেই যেটা আসবে সেটা সেকেন্ড নাম্বার আসবে। তাহলে এটা প্রেসিডেন্ট, এটা তো দেখো প্রেসিডেন্ট, এটা তো প্রেসিডেন্ট আছে, অর্থাৎ এন অবধি সবার মিল আছে। তো এটা তো তুমি বের করতে পারবে না, এতদূর অবধি এন অবধি সবার মিল আছে। এরপরের যে সংখ্যাটা আছে সেটাই ডিটারমাইন করবে যে সেকেন্ডে কে আসবে। তাহলে কি আছে, সি এস টি। তাহলে কে আগে আসে, এবিসিডির মধ্যে কে আগে আসে, সি এস না টি? নিশ্চয়ই সি আগে আসে, তার মানে এটা সেকেন্ডে। ঠিক আছে, বেশ। আশা করছি এটা তোমাদের ছিল 15 30টা কোয়েশ্চেন। আশা করছি ভালো লেগেছে ক্লাসটা, এবং কেউ যদি আমার কাছ থেকে পড়তে যাও 6294463369 এই মোবাইল নাম্বারে আমাকে ফোন করতে পারো। অফলাইন অনলাইন দুটোতেই ক্লাস করানো হবে, কেপি কনস্টেবলের জন্য এবং ডব্লিউবিপি কনস্টেবলের জন্য। যদি কেউ করতে নিশ্চয়ই আমাকে জানিও। অফলাইন হবে তোমার মেদিনীপুর রেলওয়ে স্টেশনের কাছে, মেদিনীপুর রেলওয়ে স্টেশনের কাছে। কেউ যদি আশেপাশে থাকো বা কেউ যদি করতে পারো নিশ্চয়ই আমাকে জানিও। ম্যাথ করানো হবে, রিজনিং করানো হবে এবং জিকে করানো হবে, সমস্ত কিছুই করানো হবে, কোনো রকম প্রবলেম নেই। যদি করতে যাও নিশ্চয়ই আমাকে জানিও। 6294463369 এই মোবাইল নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে করতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস, আজকের ক্লাস। আশা করছি যে ক্লাসটা ছিল সেটা তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে এই রইল তোমাদের আজকের মতো ক্লাস।